স্বপ্নেরা আজ যদি উড়ে যায় যাক, নতুন পৃথিবী ঠিক আবার আলো খুঁজে পাক। তোমার ঠিকানা জানি না, তবু তুমি ঠিকানার মতো। তোমার ঠিকানা জানি না, তবু তুমি ঠিকানার মতো। নমস্কার, আমি রুদ্র। আমার একটা নতুন গান রিলিজ করতে চলেছে, যার নাম তোমার ঠিকানা। কবি অরিজিৎ চক্রবর্তীর কথায় এবং আমারই সুরে এই গানটা রিলিজ করছে ফোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল থেকে। কবি অরিজিৎ চক্রবর্তীর সঙ্গে এটা আমার প্রথম কাজ, এবং ঘটনাচক্রে 26 তারিখ আবার কবির জন্মদিন। তো জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই অরিজিৎবাবু আপনাকে, এবং এই কাজটা আপনার সঙ্গে করতে পেরে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা চোখ রাখুন ফোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই এই গানটি রিলিজ হওয়ার পরে শেয়ার করতে ভুলবেন না। প্রতিটা গান হয়ে ওঠার পেছনে একটা একটা গল্প থাকে, একটা ইন্টারেস্টিং গল্প থাকে। এই গানটির হয়ে ওঠার পেছনেও একটা খুব সুন্দর গল্প আছে। কবি অরিজিৎ চক্রবর্তী, অরিজিৎদা বহুদিন ধরেই নিবিড়ভাবে কবিতা চর্চা করছেন। তো অরিজিৎদার সাথে এরকমই কথা হচ্ছিল। অরিজিৎদা একদিন আমাকে হোয়াটসঅ্যাপে লিরিকটি পাঠান। অরিজিৎদার লেখা প্রথম লিরিক এটি, খুব ইন্টারেস্টিং সেই কারণে। তো এরকম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি, পৃথিবীর সত্যি গভীর অসুখ। সেরকম সময় দাঁড়িয়ে একটা নিখাত প্রেমের গান, একটা নিরাময়ের গান, তোমার ঠিকানা। অরিজিৎদা লিরিকটি লেখার পর আমাকে পাঠায়, এবং আমার পড়ে খুব ভালো লাগে, মানে লিরিকটা দেখে ভালো লাগে। তারপর আমি সুরকার রুদ্র সরকার, রুদ্রদাকে পাঠাই। রুদ্রদা গানটি সুর করেন, এবং তারপর রুদ্রদাই গানটি গান। তো দারুণ একটা কাজ হয়েছে, একটা অন্যরকম কাজ হয়েছে। আশা করি সঙ্গীত প্রেমীদের কাছে গানটি পৌঁছে যাবে, এবং আপনাদের সকলের ভালো লাগবে। আশা করি গানটি সকলের ভালোবাসা পাবে। এই 26শে জুলাই বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফোক স্টুডিও বাংলা থেকে গানটি আসছে। গানটি মুক্তি পেতে চলেছে। তোমার ঠিকানা, অরিজিৎ চক্রবর্তী, অরিজিৎদার লেখা প্রথম বাংলা গান। আশা করি যারা নতুন ধরনের বাংলা গান শুনতে পছন্দ করেন তাদের প্রত্যেকের গানটা ভাল লাগবে। একটা 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 রিলিফ পাবেন, একটা অদ্ভুত মেলোডিয়াস ব্যাপার আছে গানটার মধ্যে। তো সেই দিক থেকে দেখলেও গানটি খুব উল্লেখযোগ্য একটা কাজ হতে চলেছে, একটা ভালোবাসার কাজ হতে চলেছে। আর এই প্রজেক্টটির সঙ্গে প্রথম থেকে অ্যাজ এ ক্রিয়েটিভ অ্যাডভাইজার যুক্ত থাকার কারণে পুরো গানটার তৈরি হতে আমি দেখেছি একদম কাছ থেকে। তো সেটাও আমার জন্য একটা বিরাট প্রাপ্তি। ওভারঅল আমরা প্রত্যেকে চেষ্টা করে একটা প্রজেক্ট করেছি, এবং সবথেকে আনন্দের বিষয় 26 তারিখ অরিজিৎদার জন্মদিনে এই গানটি রিলিজ করছে। তো সেটাও খুব খুব একটা ভালো খবর। সকলে ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, গানে থাকুন, কবিতায় থাকুন, ভালো সিনেমায় থাকুন, ভালো উপন্যাসের পাশে থাকুন, আর অবশ্যই পজিটিভ থাকুন। আশা করি খুব তাড়াতাড়ি পৃথিবী আবার তার পুরনো ছন্দ ফিরে পাবে। আবার আমরা একটা নতুন পৃথিবীর সামনে দাঁড়াবো, যেখানে ভয় থাকবে না, ভাইরাস থাকবে না, শুধু শুধু এবং শুধু
ভালোবাসা থাকবে। আশা করি খুব তাড়াতাড়ি সকলের সঙ্গে দেখা হবে আবার। ভালো থাকবেন বন্ধুরা। স্বপ্নেরা আজ যদি উড়ে যায় নতুন পৃথিবী ঠিক আবার আলো খুঁজে পায়। আরো লাগবে কি পাতা? এটা শাল পাতা তো? বলো কি পাতা তুলছো বলো। এগুলি হচ্ছে কুচি ঘাট, এগুলি দিয়ে তৈরি করতে হয়। এবার আমি কটা হাতে তুলে দেখাচ্ছি। কুচি কাঠিটা কি কাজে লাগবে? ওই যে রান্না, ওটা কি হচ্ছে, ওই শাল পাতাটা মোড়ার জন্য নাকি? ওইটা দিয়ে বাঁধতে হয়। বাঁধতে হবে কুচি কাঠি দিয়ে শাল পাতার ভেতরে যে মাংসটা দেওয়া হবে সেটা বাঁধতে হবে, সেই জন্য কুচি কাঠি তুলছে। একদম প্রকৃতির কোলে প্রকৃতির রান্না, কোনো কৃত্রিমতা নেই। আমার আর্টিস্ট বন্ধু ওদিকে আরো পাতা আর কুচি কাঠি তুলে যাচ্ছে। ঈশ্বর নিজে আচ্ছা শেষে আদিবাসী মেয়েরা দাঁড়াবে নিয়ে জীবিকা সব আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। আর এই পাতা আমাদের বিষ্ণুপুর এই এরিয়ার মধ্যে প্রচুর শাল গাছ আছে। সেখান থেকে খুব কষ্টে এসব শাল পাতা আমরা কালেকশন করতে পারি। নিখুঁত পাতা ছাড়া হয় না তো। এইদিকে কুচির এইগুলো হচ্ছে কুচি গাছ। এই গাছের বর্ষার সময়তে এগুলো তৈরি হয়, আর এখান থেকে সব মেয়েরা তুলে নিয়ে যেয়ে পাতা বুনে। রান্না হবে, একটা রান্নার জন্য এই কাঁচা শাল পাতা খুব জরুরি। আমরা জঙ্গলের ভেতরে যাচ্ছি। জাপকা হবে, মাংসের জাপকা। চিকেন রান্না করব আজকের রেসিপি। প্রচুর পিঁপড়ে আর পোকামাকড়ের উৎপাত। এই পাতাগুলো দিয়ে একটা রেসিপি হবে আজকে দুপুরবেলায়, আমরা এটাই খাবো আর কি। তার সাথে সামান্য একটু বিশুদ্ধ মৌহার ব্যবস্থা হয়েছে, সেটা একটু পান করার ইচ্ছে আছে। কারণ আমি বিশ্বাস করি শুধু কবিতা লিখলে হবে না, কবিতা লিখতে গেলে একটু মৌহা খেতে হবে। আর মৌহা খেলে মন ভালো থাকে, আমার ভালো থাকে। আর এইদিকে পাতা খুব ভালো ছবি আঁকেও, তার সঙ্গে স্কাল্পচারের কাজ করে। আমাদের এখানেই থাকে, এই জঙ্গলের কাছাকাছি থাকে। নতুন পৃথিবী পাবে বসে যা। রঙিন দু চোখ, মুছে যাবে ভয়। আজকে একটা মেঘলা আবহাওয়া আছে, কিন্তু বেশ গরম। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখানে বাড়ির কাছাকাছি যে জঙ্গলটা আছে সেখানে আমরা এখন এই রান্নাটা করব। এইভাবে সারাদিন আমাদের দিনটা আজকে কাটাবো। আজকে আমাদের এখানে পুরোপুরি লকডাউন। তো আমরা তো প্রকৃতির কোলে থাকি, আমাদের চারপাশে লক্ষ লক্ষ ঝিঝি পোকা
প্রচুর শিয়াল, সন্ধে হলেই শিয়ালের ডাক শোনা যায়, প্রচুর পাখির ডাক। আমরা একটু পরেই রান্না শুরু করব, তার আগে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেক জংলা গাছ টাছ হয়েছে তো। এটা মুরগির মাংসের জাপকা, এখানকার একটা রান্না, জঙ্গলের রান্না, দারুণ খেতে, অসম খেতে আর কি, না খেলে বুঝতে পারবেন না আপনারা। তারই প্রস্তুতি চলছে। আসলে আমার প্রতিদিনের জীবনের মধ্যে এগুলো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এটা আমাদের গাছেরই লঙ্কা আর কি। প্রচুর সবজি হয়, বাজার যাওয়ার দরকার হয় না খুব একটা সবজি কেনার জন্য। কি করছো তুমি এটা? পাতা সেলাই, শাল পাতা। মাংসটা আমরা এটার মধ্যে দিয়ে কড়াবো। এই জন্য শাল পাতাটাকে সেলাই করে নিয়েছি কুচি ঘাটি দিয়ে। এদিকে চলে আয়। মাংসগুলো আগেই ম্যারিনেট করা ছিল মশলাপাতি দিয়ে, তেল মশলা যেগুলো দেওয়া হয় নর্মালি মাংসের ক্ষেত্রে, লঙ্কা, টমেটো, রসুন, আদা। এবার এগুলো সমস্ত পাতায় ঢেলে দিলাম। পেঁয়াজটা আগে একটু হালকা ভেজে নিতে হবে তেলে, হালকা। এখানে ওই 700 মতো মাংস আছে। আর একটা পাতার থালা তৈরি হচ্ছে মাংসটাকে ঢাকার জন্য। এই যে মাংসটা আছে আর কি, এটা ঢাকার জন্য তৈরি হচ্ছে আর একটা থালা। মুছে যাবে শোক, বলো আলোয় ভালো দেখা হবে তো আবার, বলো তারায় তারায় তুমি আসবে সকাল। দুর্যোধন আগুন জ্বালাচ্ছে, আলোর প্রপাত নতুন ধারাপাত, ইতিহাস যে 10 অবতার লিখবে মুছে রূপ আছে, সব 10 অবতার রূপের মধ্যে এটা একটা অন্য রূপ, যেটা হচ্ছে নৃসিংহ অবতার। আচ্ছা তারই ছবি আঁকছো? তারই ছবি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলো, ছবি আঁকা কবে থেকে শুরু করো? ছবি আঁকা আমি মোটামুটি 15 বছর বয়স থেকে শুরু করি। আচ্ছা, কিভাবে শুরু করলে, মানে বাড়িতে নিজে নিজে? না, আমাদের প্রথম কথা হচ্ছে আমি যখন ক্লাস 4-এ যখন পড়ি, তখন আমাদের একটা বাচ্চাদেরকে নিয়ে একটা কম্পিটিশন। তো তখন আমাদের যে তখন তো পেন্সিল আঁকা, যে পেন্সিল হতো সেই জ্ঞানটা আমার ছিল। আমি ওই যেটা ডট পেন বলে, ডট পেনে করে কিছু সিনারি এঁকেছিলাম। তারপরেতে মাস্টারমশাই আমাকে খুব প্রশংসা করে এবং বলে যে তোমার ছবি আঁকার হাত খুব সুন্দর হবে যদি তুমি এটা ইয়ে করো, অভ্যাস করো, বা ভালো মাস্টারের কাছে যেতে পারো যারা ছবি আঁকে। আমি তারপর থেকে আমার একটু চিন্তা ভাবনা ছিল যে আমি ছবিটা বিভিন্ন ধরনের আকৃতি কীভাবে হয়, মানুষ, গাছপালা, পশু পাখি, তাই এদেরকে কীভাবে আঁকতে হয় সে থিওরি আমি কোথায় পাবো। তো আমাদেরই গ্রামে একটি সংস্থা ছিল, হেতিয়া কিশোর সংঘ বলে, বাচ্চাদেরকে নিয়ে আমাদেরই পাড়ার এক মাস্টারমশাই দিলীপ অধিকারী বলে, উনি একটা সংস্থা করেছিলেন হেতিয়া কিশোর সংঘ। সেইখানেতে আমরা সমস্ত বাচ্চারা অ্যাডমিশন করি, বা বিভিন্ন ধরনের ওখানে কালচারের বা সাংস্কৃতিক ইয়ে ছিল, শেখানোর জন্য, আঁকা শেখানোর জন্য মাস্টার ছিল, নাচ গান আবৃত্তি সমস্ত কিছুই হতো। সেইখান থেকে আমাদের শুরুয়াত, আমরা শুরু করি আঁকা বা ভাস্কর্য দিয়ে, যেগুলো মাটির মূর্তি, এইসব বিভিন্ন ধরনের
আর্টের সমস্ত জিনিস আমরা শুরু করি বা ক্রাফটের। তারপর আস্তে আস্তে তুমি ছবি আঁকা বা ক্রাফটের দিকে এগোলে। ক্রাফটের দিকে বা ভাস্কর্য ভাস্কর্যটা তুমি কোথা থেকে শিখলে? আমি কলকাতা থেকে শিখেছি। প্রথম আমি আমারই একজন মাস্টারমশাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান আর্ট কলেজেরই অধ্যাপক, নাম হচ্ছেন শ্যামাপ্রসাদ সাঁতরা মহাশয়। উনি আমাদের এই হেতিয়া কেন্দ্র থেকেই বড় হয়েছেন, ওখান থেকেই উনি আর্ট কলেজে চান্স পেয়েছেন বা ওনাকে হেল্প করে দিয়েছেন দিলীপ অধিকারী। তো ওনার মারফতে আমি বিভিন্ন জায়গাতে কাজ শিখেছি। যেমন চাঁদার অভিব্যক্তি আছে উৎপল চক্রবর্তী, উনি বেঁচে ছিলেন যখন, তখন ওনার কাছ থেকে কিছু কাজ আমি শিখেছিলাম জামিনী আর্ট সম্বন্ধে বা আমাদের রামকিঙ্কর বেজের যেসব স্কাল্পচার সেসব আমরা ওখান থেকেই শিক্ষা লাভ করি। তারপর কলকাতাতে স্বপন পাল, কুমোরটুলি, রাফাল পাল, ওনাদের কাছ থেকে কিছু কালেকশন, ওনাদের একটা কোর্স ওখান থেকে আমরা করেছি। তারপর তো তুমি কাজের জন্য ঝাড়খণ্ডে গিয়ে কিছুদিন কাজ করেছো, বাইরে কাজ করে এসেছি। কিছু পার্ক ওখানে তৈরি হয়েছে, সেই পার্কে গুমলা বলে রাঁচির যে জেলা আছে, গুমলা জেলাতে একটা সরকারি পার্ক আছে, ওখানেতে কিছু সিমেন্টের স্কাল্পচার করা হয়ে এসছে, করে এসেছি। যেমন ডাইনোসরস, কিছু বাঘের সিংহের মূর্তি বা আদিবাসীদের যেসব ওখানে সাংস্কৃতিক বা আর্ট, সেইটাকে তুলে ধরা হয়েছে সিমেন্টের মধ্যে। আচ্ছা আচ্ছা। তোমাকে তো বললাম 10 অবতার তাস আঁকতে, তুমি আঁকলেও মানে আঁকছো আর কি। তো আমি যেটা শুনেছি যে 10 অবতার তাস মূলত ফৌজদাররাই করে থাকে। ফৌজদাররা করে, কেননা ওদের ওইটা অধিকার। বিষ্ণুপুর রাজাদের আমল থেকে ওনারা ওই উপাধি পেয়ে এসেছে, ফৌজদার উপাধি। আচ্ছা। ওনারাই এটার অগ্রাধিকার, আর ওনারাই এগুলো নিয়ে বিজনেস হিসেবে চলছে, ওদের পরম্পরা অ্যাকচুয়ালি। আমরা ওখানেতে কিছুদিন কাজ মাটির মূর্তি ওনার কাছ থেকে শিখেছি। আরও ছোটো ছিলাম আমি, তখন আমার বয়স হয়তো উজ্জ্বল ওই 17-18 বছর বয়স। তো ওনাদের কাছ থেকে দেখেছি যে এই তাসটা কীভাবে তৈরি, তো সেই তৈরিটা আমি সামান্য একটু বলে দিই। এই তাসটা একটা কাপড়, যেটা আমাদের পাতলা মার্কিং হয়, যে সুতো দিয়ে যেটা তৈরি হয় কটনে, তার উপরে অ্যারারুট আঠাকে করা হয়, হলুদ দেওয়া হয়। তারপরে ওটা রোদ্দুরে শুকোতে দেওয়া হয় তালায় আমার দেওয়ার পরেতে একটা চাক খড়ি বলে একটা খড়ি হয়, বা খড়ি মাটি আমরা যেটা আলপনাতে ব্যবহার করি, যেটা ন্যাচারাল মাটি হয়, ওই মাটিটাকে বালিটা বাদ দিয়ে, ওটা গুঁড়ো করে বালিটা বাদ দিয়ে দেওয়া হয়। দেওয়ার পরেতে ওটাকে আবার জলের সঙ্গে মিক্সড করে বা আঠা দিয়ে মিক্সড করে ওই কাপড়ের উপরে পরত দেওয়া হয়। আচ্ছা। দিয়ে একটা কাপড়কে দেওয়ার পরে আরেকটা তার উপরে মানে পেস্টিং করে সেটাকে রোদ্দুরে শুকোতে দেওয়া হয়। দেওয়ার পর শুকিয়ে গেলে ওটা পাঁপড়ের মতন, যখন শুকিয়ে যাচ্ছে পাঁপড়ের মতন হয়, ওইটাকে 10 অবতারে বিভিন্ন ধরনের তাসের সাইজ থাকে, ছোটও থাকে, মিডিয়াম থাকে, বড় থাকে। সেই রকম সেই ডাইসের উপরে ওটা আবার কাটিং হয়। কাটিং হয়ে যাওয়ার পরেতে ওটাকে রুটি বেলার মতন কিছু নড়া আছে, আমরা যা বেলুন চাকি যেটা বলি, ওরকমই কাঁচের কিছু নড়া আছে। সেই নড়া ওই ইয়েগুলোকে, তাসগুলোকে পালিশ করা হয় নড়া দিয়ে বা জল দিয়ে। তাহলে পালিশ করার পরে তো একদম কাগজের পেপারের মতন হয়, তার উপরে ড্রয়িং করা হয়। আচ্ছা। ড্রয়িং করে ন্যাচারাল, আগে শুনেছি ভেষজ কালার ব্যবহার করতো। ভেষজ মানে যেমন হলুদের রঙ, হলুদ, জবা ফুলের রঙ লাল, এরকম ধরনের গাছ পাতা দিয়ে ওরা কালার বানিয়ে 10 অবতার বানিয়েছে কাজ করতেন। আর এখন তো মোটামুটি সমস্ত ধরনের ধরুন কালার পাওয়া যাচ্ছে, ফ্লোরোসেন্ট কালার, যেগুলো আমরা মাটি ঠাকুরে ব্যবহার করি, সেই কালার দিয়ে ওরা এখন 10 অবতার বানায়। আচ্ছা। বা তার উপরে একটা বার্নিশ দেওয়া হয়। আচ্ছা। শুনেছি নাকি তাসটা খেলার একটা বিরাট ব্যাপার আছে বা একটা ঐতিহ্য আছে। বিষ্ণুপুরে রাজারা নাকি তাসটা খেলতেন আগে, যেমন আমরা তাস খেলি সেরকম 10 অবতার তাস খেলা হয়। বিদেশে নাকি এটার একটা বিরাট ব্যাপার আছে, ওনারা এখানে আসেন, তাস কিনে নিয়ে যান, ওনারা নাকি খেলেন এগুলো। আমাদের বিষ্ণুপুরে দুজন, একজনকার নাম আমার মনে আছে, রঞ্জিত কর্মকার বলে একজন, উনি তাসটা খেলতে জানেন। আচ্ছা। আরও কিছু মানুষ আছে, ওনারা খেলেন। আর বিষ্ণুপুর মেলার সময় প্রদর্শনীটা করে আমরা দেখেছি। তারপরে তো ধরুন এমনি তুমি তো পাট, বাঁশ এগুলো ক্রাফটের উপরে মোটামুটি ধরুন বাঁশ বলুন, পাট বলুন, আর
থেকে ডিশ কাপ, ডিশ প্লেট, ফুল সেট বিভিন্ন ধরনের কাজ আমরা করি। এখন টোটালি ধরুন ক্রাফটের অনেক রকমই বিষ্ণুপুরের ইয়ে আছে, ডগরা, বিগনার ডগরা, যেটা আমাদের কাঁসা পিতল দিয়ে হয়, ডগরার কাজও আমাদের ট্রেনিং করা আছে বা আমরা কাজ করে এসেছি বিঘ্নাতে। শুশুনিয়াতে যে পাথর হয়, শুশুনিয়া পাথরের উপরেও কিছু খোদাই কাজ আমরা করেছি। প্লাস হচ্ছে খোদাইয়ের বিষ্ণুপুরের একজন বিখ্যাত শিল্পী ছিলেন, আমাদের নাম বলি মদন নন্দী, এখন উনি আছেন বাইরে আছেন, মহারাষ্ট্রে না কোথায় আছেন। উনি শাঁখকে কেটে বিভিন্ন ধরনের মূর্তি বানিয়েছেন বা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। আচ্ছা, ওনার কাছ থেকে আমাদের খোদাই কাজটা শিক্ষা। বা তারপরে আমাদের বিষ্ণুপুর যে সবথেকে বড় ঐতিহ্য হচ্ছে টেরাকোটা। টেরাকোটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর পাঁচমুড়া বলে একটা গ্রাম আছে, পাঁচমুড়াতে বিভিন্ন ধরনের টেরাকোটার মূর্তি বানায়, প্রচুর মৃৎশিল্পী আছে। ওনাদের কাছ থেকেও আমাদের কিছু কালচার আমরা ওই বিষ্ণুপুর রাজাদের যে মন্দির আছে, মন্দিরের কিছু দেয়ালেতে টেরাকোটার কিছু কাজ আছে বহু পুরনো, সেগুলো অনুকরণ করে আমরা কিছু তৈরি করি। আচ্ছা, এইভাবেই চলছে। আর সবথেকে বিখ্যাত হচ্ছে টেরাকোটার মধ্যে বিষ্ণুপুর ঘোড়া। হ্যাঁ। আর এমনি শাড়ির কাজও তো তুমি করেছো, ব্লক প্রিন্টের কাজ তো ব্লক করেছো। প্রিন্ট বালুচুরির যেটা প্লেন থান, যেটার নাম হচ্ছে আমরা কাতান। কাতানের উপরে আমরা হ্যান্ড প্রিন্ট করি অ্যাসিড কালারের মতো, বা ফেব্রিকও হয়, ফেব্রিকটা লাস্টিং করে না, একটু দামি শাড়ি তো, যার জন্য আমরা ওটাকে অ্যাসিড কালারের উপরে কাজ করেছি। বা এখন একটু কম্পিটিশন মার্কেট বলে একটু মার্কেট ডাউন আছে, মজুরিটা আমরা কমিয়ে দিয়েছি। আগে আমরা 425 টাকা পেতাম মজুরি, এখন ধরুন 225 টাকা। আচ্ছা, আচ্ছা। আর তার উপরে কাঁথা স্টিচ হয়, নকশি কাঁথা যেটা, কাঁথা স্টিচেরও কিছু ইউনিট আছে, সেখানে তো ফ্রি অফ কস্টে মেয়েদেরকে শিখিয়েছি আমরা, আর তারা কাজ করছে এখন আপাতত। নকশি কাঁথার কিছু কাজ করে, বা গুজরাটি, লগ্ন, এসব কাঁথা স্টিচের কাজ হয়। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায়, আর আমার বাড়ি, অরিজিনাল বাড়ি হচ্ছে হেতিয়া গ্রাম। আপাতত আমি বিষ্ণুপুর বাসিন্দা, 15 বছর এখানে বসবাস করি। আচ্ছা, এবং এই কাজগুলোর সঙ্গে যুক্ত। আচ্ছা, শুনেছি, আজ আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি যদি কিছু আপনার লেখা কবিতা আমাদেরকে শোনান। হ্যাঁ, মানে এর মধ্যে আমার কালকেই সম্ভবত একটা মানে এর মধ্যেই একটা বই বেরোবে। বইটার নাম গৌরী জল। সেই বইটার একটা ই বুক, এখন তো লকডাউনের জন্য সব বন্ধ আছে, তাই জন্য একটা ই বুক, ইন্টারনেট বুক হচ্ছে। তা সেখান থেকে আমি কয়েকটা কবিতা নিশ্চয়ই শোনাবো। গৌরী জলটা এই গৃহবন্দী অবস্থাতেই লেখা আর কি। এর মধ্যে কোথাও বেরোনোর নেই, লেখালেখি করেই সময় কাটাতে হয়। তো কতগুলো খুব ছোট্ট ছোট্ট খুব লেখা, সেগুলো নিয়ে বইটা আমি 2-1টা কবিতা শোনাচ্ছি। কবিতার নাম উষা। মৃত্যু চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখলাম, জন্ম চিন্তার দিকে খানিক এগোলাম, এটাই আমার প্রথম সূর্য প্রণাম। দ্বিতীয় কবিতা, কবিতার নাম আয়তি। প্রণাম তো নিচু, আমি যদি নিচু হই ক্ষতি কি? সন্নিভ দুর্বাদলে আলোর বরণ ডালায় একটি সকাল শালিকের মতো ধান খুঁটে খায়। এই বইটা আমার 2 বন্ধুকে উৎসর্গ করেছি, আমার কবি বন্ধু মনতোষ আচার্য এবং আমার আরেক কবি বন্ধু নাসরিন নাজমা। আমার এই 2 বন্ধুকে আমি বইটা উৎসর্গ করেছি। এখান থেকে আরেকটি কবিতা পড়ব। জীবন। অভিজ্ঞতাকে প্রশ্ন করি না, কারণ প্রশ্ন করাই অহংকার। এখন এই অসময়ের প্রশ্নে আমার কোনো অভিজ্ঞতা নেই। তোমার সঙ্গে দেখা কবে হবে জানি না, শুধু দেখা হবে একদিন, এই ভাবনার অহংকার আছে। খুব ভালো লাগলো সুকান্ত, তুমি এসছো এত দূর থেকে। আজকের দিনটা আমরা বেশ খাওয়া দাওয়া রান্নাবাটি করে কাটালাম। আমাদের এই
বিষণ্ণ সময়ের মধ্যেও আমরা নিজেদের মধ্যে কিছুটা সময় কাটাতে পারলাম, এবং তোমার মতো একজন গুণী মানুষের সঙ্গে সময় কাটিয়ে আমারও ভালো লাগছে। কারণ সব সময় তো খুব চারপাশে যা পরিস্থিতি, আমরা তো সবাই মুষড়ে পড়ছি, তার মধ্যে একটু ছবি আঁকা, একটু জঙ্গলে ঘোরা, বা এই যে তুমি এবং আরও দুটি ভাই মিলে যে তোড়জোড় করলে শাল পাতা পাড়া, এবং সেই জঙ্গলে যে ধরনের মাংস খাওয়ার একটা প্রচলন আছে, ওটাকে কি বলে যেন, জাপকা না? জাপকা রান্না বলে। সেই জাপকা রান্না হয়েছে, আমরা একটু পরেই খাবো আর কি, কারণ দুপুর অনেকটাই গড়িয়ে গেছে। এখন প্রায় কটা বাজে? এখন প্রায় 3টে বাজে। আমাদের সবারই খাওয়ার সময় হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে আবার পরবর্তী কথায় আসবো। একটু মহুয়া পান করে নিচ্ছি। অনেকক্ষণ বক হলো, কবিতা হলো, এবার একটু মহুয়া, তার সাথে সেই শালপাতার পোড়ানো মাংস আর মহুয়া। তুই কতগুলো ধরে থাক। আর এইটি 25 আছে, তাহলে 500 পাশে আমি বই দেখি, এখন তো যা অবস্থা করোনায়। এটা কি মর্নিং? হ্যাঁ, এটা মানে আচ্ছা, এটা কত দাম? 150। 150। এটা একটা নিলাম। আর এই 10 নম্বর ভালো নাম্বার, আবার 10 তো বাজেট বেড়ে যাচ্ছে আমার। ভালো নাম্বার। এটার দাম কত? 120। ওরে বাবা, এত বাজেট যাবো না। ঠিক আছে, মর্নিং এ লাগলে তখন আবার এটা হয়ে যাবে। মর্নিং এ লাগলে ওটা নিয়ে মানায় না বুঝলি। হ্যাঁ, সবকিছুই করতে হবে, টিকিট কাটতে হবে, এখন তো কাজকর্ম বন্ধ না। হ্যাঁ, টিকিটটা হাত দিয়ে দিতে পারবো, খুলে রাখলে তো হবে না। যদি লেগে যায়। লাগতেই পারে, না লাগার তো কিছু নেই। না, আমার তো লাগে মাঝে মাঝে। আমার কাছে কিন্তু লস নেই। না, আমি যতবার কেটেছি এভারেজই আমার লেগেছে, চলে গেছে। কিন্তু পয়সাগুলো কোথায় গেল? দাঁড়াও, পয়সাগুলো আরো অন্য চেনে আছে। পয়সা নাই গো। আবার তো কালকে 5টার পর থেকে লকডাউন হবে, 6 দিন। ঠিক আছে, আজকে আবার একটু সেই পাতা পুড়িয়ে মাংস রান্না করবো। এই আলোর প্রপাত নতুন ধারা পায়, ইতিহাস লিখবে মুছে সব অভিঘাত। ঝড় থেমে গেলে দেখো সব শান্ত শীতল, জন্মের কথা লিখে দেবে সেও